শহীদ জিয়া একদলীয় বাকশাল পতন পরবর্তী দেশের রাজনৈতিক পটভূমিতে জাতীয়তাবাদী ধারার বিএনপি প্রতিষ্ঠা করার সময় বাংলাদেশের সাংস্কৃতিক কাঠামো সম্পর্কে ঠিক কি চিন্তাভাবনা করেছিলেন আমার জানা নেই। তবে যেহেতু মুজিবের বাঙালি জাতীয়তাবাদের পাল্টা মতবাদ হিসেবে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের তত্ত্ব হাজির করেছিলেন এবং সংবিধান থেকে সেকুলারিজম সরিয়ে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপন করেছিলেন, তাই ধারণা করি দেশের ৯০% বাঙালি মুসলমানের ঐতিহ্য ও সংস্কৃতিকে তিনি মনে প্রাণে লালন করতেন। বেগম খালেদা জিয়া যে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং ব্যক্তি জীবনে সর্বদা বাঙালি মুসলমানের দৈনন্দিন জীবনাচরণকেই সর্বাগ্রে স্থান দিয়েছেন, এ নিয়েও সম্ভবত কোনো বিতর্ক নেই। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, দেশনেত্রীর সেই অবিস্মরণীয় স্লোগান সব প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদীর চিরায়ত মূল মন্ত্র হওয়া উচিত। মাত্র ৮ শব্দের কথাটির মধ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী জনতার সংগ্রামের বিভেদ রেখা সুনির্দিষ্ট করে দিয়ে গেছেন। এবার আসি তাদের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কৃতি চিন্তা প্রসঙ্গে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের দায়িত্ব পালনকালে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ হয়েছিল। তৎকালীন এবং বর্তমান সরকারের একাধিক প্রভাবশালীও সেসব সফরে সঙ্গী ছিলেন। একসঙ্গে বিদেশে গেলে ক্ষমতাবানদের সঙ্গেও নানা বিষয়ে আলাপের বিরল সুযোগ ঘটে। সেরকম এক ঘরোয়া আলাপে আমরা সংস্কৃতি নিয়ে আলাপ করছিলাম। হঠাৎ আমাকে বেজায় অবাক করে সেই সময় একেবারে তরুণ তারেক রহমান প্রশ্ন করলেন, মাংস এবং গোশতের মধ্যে বাঙালি মুসলমানের কোন শব্দটি সচরাচর ব্যবহার করা উচিত? তখন পর্যন্ত অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং প্রযুক্তির বাইরে আমার বিশেষ পদচারণা ছিল না। তাছাড়া এমন একটি অপ্রত্যাশিত সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। মনে আছে, শুধু বলেছিলাম দৈনন্দিন জীবনে আমি কোনো পক্ষপাতিত্ব ছাড়া দুটোই ব্যবহার করি। সেদিন তারেক রহমানের প্রশ্নের মধ্যে বাঙালি মুসলমানের সংস্কৃতি চিন্তার প্রকাশে আমি যার পর নাই আনন্দিত হয়েছিলাম। বিএনপির ভবিষ্যৎ কর্ণধার যে এত তরুণ বয়সে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন, এটাই আমাকে আশাবাদী করে তুলেছিল। রাজনৈতিক এবং সাংস্কৃতিক লড়াইয়ের নিগূঢ় সম্পর্কটা তিনি বুঝতে শুরু করেছিলেন। কিন্তু বর্তমান সরকার গঠনের পর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের দেখে বেশ বিভ্রান্তিতে পড়ে গেছি। সেটি খোলাসা করতেই আমার আজকের মন্তব্য প্রতিবেদন। তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে বাংলাদেশে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের ইতিহাস সম্পর্কে খানিকটা আলোকপাত প্রয়োজন। ১৮০০ শতকে কলকাতায় ব্রিটিশ উপনিবেশের ছত্রছায়ায় যে তথাকথিত বাঙালি রেনেসাঁস জন্ম নিয়েছিল, তার প্রধান উৎস ছিল হিন্দু ধর্ম এবং সংস্কৃতি। হিন্দু বাঙালির পুনর্জাগরণের লক্ষ্যেই ইংরেজি ভাষায় শিক্ষিত এবং দখলদার শাসকদের আনুকূল্যধন্য কলকাতার বাবু শ্রেণী এই উদ্যোগ নিয়েছিলেন। বাঙালি মুসলমানদের সেখানে সম্পূর্ণ ব্রাত্য করে রাখা হয়েছিল। মুসলমানের কৃষ্টি ও সংস্কৃতি একেবারে পরিত্যাগ না করা পর্যন্ত সেই বাঙালি রেনেসাঁর চৌহদ্দিতে আমাদের কোনো পূর্বপুরুষের প্রবেশের অধিকার ছিল না। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর যে বাঙালি জাতীয়তাবাদ আমাদের গেলানো হয়েছিল, সেটিও কিন্তু সেই ১৮ শতকের ইসলামোফোবিক, বুদ্ধিবৃত্তিক ও দার্শনিক ফোয়ারা থেকে উৎসারিত। আজকের তরুণ জানে না যে ১৯৭১ সালে বিজয় দিবসের পর কিছুদিন আমাদের রেডিও ও টেলিভিশনে সালাম দেয়া এবং খোদা হাফেজ বলার রীতিও উঠে গিয়েছিল। আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির ৫০ বছর। প্রবল জনমতের বাইরে গিয়ে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ সহ কয়েকটি অখণ্ড পাকিস্তানপন্থী দলের মুক্তিযুদ্ধ বিরোধিতার সুযোগ নিয়ে সেই থেকে বাংলাদেশের মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ভারতীয় আদলে যে ইসলাম বিদ্বেষের আবহ তৈরি করা হয়েছিল, আজ পর্যন্ত তার অবসান হয়নি। মাদ্রাসার ছাত্র হলেই তাকে ইসলামী জঙ্গি রূপে প্রচার, আলেম সমাজকে ডেমোনাইজ করা, কুকুরের মাথায় টুপি দিয়ে ব্যঙ্গচিত্র বানানো, পবিত্র কোরআন শরীফের সূরার বিকৃতি, হিজাব বিরোধী প্রচারণা,
এসব কর্মকাণ্ড স্বাধীনতা পরবর্তী এক পরিকল্পিত দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক আগ্রাসনেরই অংশ ছিল। এর মূল লক্ষ্য ছিল এই দেশকে সম্পূর্ণভাবে ভারতীয়করণ করে ফেলা। বর্তমান ক্ষমতাসীন দলের এক শ্রেণীর নব্য প্রভাবশালীদের কণ্ঠেও আমরা যে আওয়ামী ফ্যাসিস্ট জামানার অনুরূপ উগ্র মুসলমান, মৌলবাদী ইত্যাদি শব্দাবলী শুনতে পাচ্ছি, সেটি প্রকৃতপক্ষে অর্ধ শতাব্দী কাল ধরে চলমান সাংস্কৃতিক আগ্রাসনের ধারাবাহিকতা। জুলাই বিপ্লবে আমাদের তরুণরা শুধু ফ্যাসিবাদ থেকেই দেশকে মুক্ত করেনি, ভারতপন্থী সাংস্কৃতিক আগ্রাসনকেও শক্ত চ্যালেঞ্জ জানিয়েছে। সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করতে গিয়েই তরুণদের মধ্যে ক্রমেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠা শরীফ ওসমান হাদীকে শহীদ হতে হয়েছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বাংলাদেশের যে শ্রেণী এখন বিভিন্ন মিডিয়ায় জুলাই বিদ্বেষী প্রচার চালাচ্ছে, তারা সবাই চেতনাগতভাবে ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক আগ্রাসনের এই দেশীয় ট্রোজান হর্স। জুলাই বিপ্লবে এই গোষ্ঠী হেরে গেলেও প্রত্যাঘাতের জন্য নানা উপায়ে চেষ্টা করে চলেছে। শাহবাগী চেতনাজীবীদের বিএনপিতে অনুপ্রবেশ সেই পরিকল্পনার এক অতি গুরুত্বপূর্ণ কৌশল। ৩৬-এর লড়াই যে ৫ আগস্ট শেষ হয়নি, এই কঠিন বাস্তবতার আলোকে এবার বিএনপির সাম্প্রতিক সাংস্কৃতিক বিবর্তনের স্বরূপ বোঝার চেষ্টা করব। শুরু করা যাক মন্ত্রী মহোদয়কে দিয়ে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে বিএনপি সরকার এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। জাতীয় পার্টি দিয়ে রাজনীতি শুরু করলেও পেশায় আইনজীবী নিতাই রায় দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার সঙ্গে কয়েকবার দেখাশোনা হলেও ব্যক্তিগতভাবে তেমন মেশার সুযোগ হয়নি। তবে যতটুকু শুনেছি ও দেখেছি তাতে সজ্জন মানুষ মনে হয়েছে। তিনি কখনো কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে আমার জানা নেই। এ বিষয়ে তার কোনো লেখালেখিও চোখে পড়েনি। অর্থাৎ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হওয়ার জন্য ওই বিষয়ে জানাশোনাটা সম্ভবত জরুরি নয়। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশের ৯০% বাঙালি মুসলমানের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে পেশায় আইনজীবী নিতাই রায় চৌধুরী জানেন তো? নাকি রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী সম্পর্কে না জেনেও সেই রাষ্ট্রের সংস্কৃতির নির্মাণে ভূমিকা রাখা সম্ভব? বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সাংস্কৃতিক লড়াই কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বর্তমান প্রধানমন্ত্রী ২ দশক আগে থেকেই বুঝতে শুরু করেছিলেন। ফ্যাসিবাদের ১৬ বছরে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল এবং পাঠ্যপুস্তকে যে ভয়াবহ ডি ইসলামাইজেশন চালানো হয়েছে, সেখান থেকে জাতিকে সঠিক পথে নিতে হলে অনেক পরিকল্পনা এবং কাজ করতে হবে, যার জন্য সঠিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি প্রয়োজন। একটা উদাহরণ দেই। ২০১৭ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ জাতীয় অ্যাটলাস নামে সেই প্রাচীন বৈদিক যুগের বঙ্গ থেকে আজ পর্যন্ত মানচিত্র প্রকাশ করেছে। মানচিত্র বিষয়ক সেই বইয়ের সূচিপত্রে কয়েক শতাব্দী ব্যাপী স্বাধীন সুলতানি আমলের কোনো উল্লেখ পর্যন্ত নেই। অথচ প্রথমবারের মতো পূর্ব এবং পশ্চিম বাংলাকে একীভূত করে অভিন্ন প্রশাসনিক কাঠামোর অধীনে এনে স্বাধীন বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রথম স্বাধীন বাংলা ১৪ শতকের মাঝামাঝি প্রতিষ্ঠিত হয়েছিল। ইলিয়াস শাহর আগে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লি থেকে স্বাধীনতার ঘোষণা করলেও তিনি শুধু বাংলার পূর্ব অংশের সুলতান ছিলেন।